ভ্লাদিমির পুতিন নিঃসন্দেহে একজন বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদ, একই সাথে অসাধারণ কৌশলীও বটে। তারই যেন প্রমাণ মিলল সম্প্রতি। রাশিয়ার এই ক্ষমতাধর প্রেসিডেন্ট বলেছেন, দীর্ঘ ৩ বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে তার দেওয়া সকল শর্ত মেনে নিতে হবে। শান্তি আলোচনায় বসার জন্য এই শর্তগুলো পূরণ করা অপরিহার্য বলে মন্তব্য করেছে রাশিয়া। 10 ফেব্রুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে রাশিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর প্রেসিডেন্ট পুতিন যে দাবিগুলো উত্থাপন করেছিলেন সেগুলোই এখনও আলোচনার পূর্বশর্ত হিসেবে বহাল রয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ 10 ফেব্রুয়ারি মস্কোতে এক সংবাদ সম্মেলনে উক্ত বিষয়টিকে আরও স্পষ্ট করে বলেছেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে পুতিনের শর্তগুলো পূরণ না হলে ইউক্রেন যুদ্ধের কোনো রাজনৈতিক সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশ বিষয়টি উপলব্ধি করবে, তত দ্রুত প্রত্যাশিত রাজনৈতিক সমাধান পাওয়া সম্ভব হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছরের 14 জুন দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন দুটি প্রধান শর্ত দিয়েছিলেন। প্রথমটি হলো ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ পাওয়ার আশা ত্যাগ করতে হবে এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। দ্বিতীয়টি হলো যুদ্ধে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের 4টি অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। অপরদিকে কিয়েভ পুতিনের দেওয়া শর্তগুলোকে পূর্ণ আত্মসমর্পণের শামিল বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা ন্যাটোতে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করাই তাদের প্রধান লক্ষ্য। সেক্ষেত্রে এই শর্তগুলো চাইলেও তারা বিবেচনায় নিতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় ফিরলে তিনি 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু তার ক্ষমতার দ্বিতীয় দফায় ফিরে আসার পর 20 দিন পেরিয়ে গেলেও যুদ্ধবন্ধের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। 9 ফেব্রুয়ারি রবিবার ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বিষয়ক আলোচনা কিছুটা এগিয়েছে, তবে সংকট কিভাবে সমাধান করবেন সে সম্পর্কে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার শর্ত মেনে নেওয়া ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। একই সঙ্গে পশ্চিমা সমর্থন অব্যাহত রাখা এবং রাশিয়ার সঙ্গে আলোচনার মধ্যে ভারসাম্য বজায় রাখাও কিয়েভের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুদ্ধবন্ধে আলোচনার উদ্যোগ চললেও উভয় পক্ষের মধ্যে স্থায়ী সমাধান আসবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তাই এমন জটিল পর্যায়ে আসলে কিয়েভ কি পদক্ষেপ নেবে তা এখনই বলা যাচ্ছে না। গত 5 আগস্ট বিপ্লবের পর থেকেই জয় বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশে প্রবল বিতর্ক চলছে। এমনকি আদালত পর্যন্ত গড়িয়েছে সে বিতর্ক। এদিকে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় বাংলায় লেখা জয় বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। জয় বাংলা লেখা থাকলেই ধরে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক। এসব খবরের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে, কারণ এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য জয় বাংলা স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। 2020 সালের 10 মার্চ বাংলাদেশ হাইকোর্টের 2 বিচারপতি জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেছিলেন। বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের গঠিত বেঞ্চের রায়ে বলা হয়েছিল, আমরা ঘোষণা করছি জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। এরপর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ হাইকোর্টের 2020 সালের উক্ত নির্দেশে স্থগিতাদেশ দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবার আগের রায়ে স্থগিতাদেশ চান সরকারি কৌশলীরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরোধী অনেকের বক্তব্য, জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান না রাখার অর্থ পাকিস্তানপন্থী নয়া বাংলাদেশের পথ প্রশস্ত করা, যেখানে মুক্তিযুদ্ধ থেকে ভাষা আন্দোলন কোনো সংগ্রামেরই কোনো দাম থাকবে না। কিন্তু যত যাই হোক, জয় বাংলা স্লোগান বাংলা থেকে মোছা যাবে না বলে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত বছর
16ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে দীপ্ত কণ্ঠে জয় বাংলা স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত দিন রেসকোর্সের অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানান তিনি। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহসিকতাকেও শ্রদ্ধা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। বক্তব্যের শেষে দীপ্ত কণ্ঠে জয় বাংলা স্লোগানও দেন মমতা, যা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে সংবাদ মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন আমি ক্লাস 2-3-তে পড়ি তখন তিনি মারা যান, কিন্তু প্রতিদিন তিনি আমায় বলতেন কিভাবে 1965-তে ইন্দো চীন যুদ্ধে আমাদের সেনারা কাজ করেছিলেন, তাদের আত্মত্যাগের কথা। একইভাবে শুনতাম 71-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কথা, বাংলাদেশের স্বাধীনতার কথা, বাংলাদেশের বীরত্বের গল্প। সবশেষে তিনি আবারও জয় বাংলা স্লোগান দেন। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। এর প্রভাব পড়ে 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে করা আদানি পাওয়ারের 25 বছরের চুক্তির উপরও। তবে অক্টোবরের শেষ থেকে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে ভারতীয় প্রতিষ্ঠানটি, যার কারণ ছিল শীতকালীন কম চাহিদা ও বিল পরিশোধ সংক্রান্ত জটিলতা। এবার আদানি পাওয়ারকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ সরবরাহ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত 3 মাসেরও বেশি সময় ধরে কম সরবরাহের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবি এক কর্মকর্তা। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম জানান, আমাদের বর্তমান চাহিদা অনুযায়ী আদানি তাদের দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু করার পরিকল্পনা করেছিল, তবে উচ্চ কম্পনের কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ইউনিটটি পুনরায় চালু করা যায়নি। বিপিডিবি জানিয়েছে, তারা প্রতি মাসে আদানিকে $85 মিলিয়ন পরিশোধ করছে এবং বকেয়া কমানোর চেষ্টা করছে। আদানির সঙ্গে আর কোনো সমস্যা নেই, যদিও ডিসেম্বর মাসে আদানি জানিয়েছিল বিপিডিবির কাছে তাদের পাওনা প্রায় $900 মিলিয়ন। কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওই সময় বলেছিলেন পাওনার পরিমাণ $650 মিলিয়ন মতো। এই বিদ্যুৎ চুক্তির মূল বিতর্কটি মূলত মূল্য নির্ধারণের পদ্ধতি নিয়ে। চুক্তি অনুযায়ী বিদ্যুতের দাম নির্ধারিত হয় 2টি সূচকের গড়ের ভিত্তিতে, যা অন্যান্য ভারতীয় বিদ্যুৎ সরবরাহের তুলনায় বাংলাদেশকে 55% বেশি দাম পরিশোধ করতে হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে বাংলাদেশ আদালত আদানির সঙ্গে চুক্তির শর্ত পর্যালোচনা করার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করেছে, যা চলতি মাসের মধ্যেই তাদের প্রতিবেদন দাখিল করবে। এই পর্যালোচনার ভিত্তিতে চুক্তির শর্ত পুনর্নির্ধারণের সম্ভাবনা রয়েছে। 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার আদানির বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে, যেখানে বলা হয় যে আদানি তাদের ঝাড়খণ্ড প্রকল্পের জন্য ভারতের কাছ থেকে কর সুবিধা পেলেও তা বাংলাদেশকে হস্তান্তর করেনি। এদিকে গত নভেম্বরে মার্কিন প্রসিকিউটররা আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও 7 জন নির্বাহীকে ভারতের $265 মিলিয়ন ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করেন, যদিও আদানি গ্রুপ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। গত সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে স্বাক্ষরিত বড় বড় জ্বালানি চুক্তিগুলোর পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে, যা আদানির সঙ্গে করা চুক্তিও পরীক্ষা নিরীক্ষা করছে।